আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে, যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, দ্বিধাবিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা, খামিনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের তীব্রতা এক নতুন এবং আরও ভয়াবহ পর্যায়ে প্রবেশ করেছে, যা এই অবরুদ্ধ অঞ্চলটিকে এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং খান ইউনিসে তাদের স্থল এবং বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই তাণ্ডব বা ব্যাপক ভিত্তিক অভিযান এমন এক সময়ে চালানো হচ্ছে যখন 10 লক্ষেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী এবং শিশু, এই রাফা শহরেই একটি অত্যন্ত ছোট এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আশ্রয় নিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় রয়টার্স এবং এপির মতো সংবাদ সংস্থার বরাত দিয়ে এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজোয়া যানগুলো রাফা শহরের আরও গভীরে প্রবেশ করছে এবং তাদের সমর্থনে বিমান থেকে ক্রমাগত বোমা বর্ষণ করা হচ্ছে। এই হামলায় আবাসিক ভবন, স্কুল এবং এমনকি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের অস্থায়ী আশ্রয়স্থলগুলোও রেহাই পাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে রাফা শহরে যে কোনো ধরনের পূর্ণাঙ্গ স্থল অভিযান একটি রক্তগঙ্গা বা ব্লাড বাথের জন্ম দেবে। কিন্তু ইসরায়েল সেই সকল আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করেই তাদের অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা যুক্তি দেখাচ্ছে যে হামাসের অবশিষ্ট ব্যাটালিয়ানগুলো এবং তাদের শীর্ষ নেতারা রাফা শহরেই লুকিয়ে আছে এবং চূড়ান্ত বিজয় বা টোটাল ভিক্টরি অর্জনের জন্য এই অভিযানটি অপরিহার্য। তারা দাবি করছে তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কবার্তাও প্রদান করছে। কিন্তু বাস্তবতা হল, গাজার সাধারণ মানুষের জন্য এখন আর কোনো নিরাপদ স্থানই অবশিষ্ট নেই। পুরো উপত্যকাটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং এর প্রতিটি কোণায় এখন মৃত্যু আর ধ্বংসের চিহ্ন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই অপুষ্টি, বিশুদ্ধ পানির অভাব এবং সংক্রামক রোগের মহামারী দেখা দিয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে পর্যাপ্ত পরিমাণে মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সম্প্রতি নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এই পদক্ষেপটি প্রমাণ করে যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক চাপ কি ইসরায়েলকে তাদের অভিযানের তীব্রতা কমাতে বাধ্য করতে পারবে, নাকি গাজার অসহায় মানুষগুলোকে আরও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেওয়া হবে। এই ধরনের একটি মানবিক সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের ভূমিকা কতটা কার্যকর বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিদেশনীতির অঙ্গনে এক গভীর এবং নজিরবিহীন বিভাজন তৈরি হয়েছে ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই প্রশ্নকে কেন্দ্র করে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যেই এই বিষয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও একটি দ্বিধাবিভক্ত এবং অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে। এই বিভাজনের এক প্রান্তে রয়েছেন ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো কট্টরপন্থী বা হকিশ উপদেষ্টারা, যারা মনে করেন যে ইরানের বিরুদ্ধে একটি দ্রুত,
কঠোর এবং নির্ণায়ক সামরিক হামলা চালানোই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার একমাত্র পথ। তারা যুক্তি দেখান, কয়েক দশক ধরে চলে আসা কূটনৈতিক আলোচনা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই এখন আর কোনো অর্ধ পদক্ষেপ বা হাফ মেজার্স নয়, বরং ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন বা রেজিম চেঞ্জের লক্ষ্যেই একটি পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ নেওয়া উচিত। তারা বিশ্বাস করেন, শুধুমাত্র একটি বড় ধরনের সামরিক আঘাতেই পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে এবং এই অঞ্চলে তাদের প্রভাবকে খর্ব করতে। অন্যদিকে এই বিভাজনের অপর প্রান্তে রয়েছেন ট্রাম্পের আরও বাস্তববাদী বা রিয়েলিস্ট উপদেষ্টারা, যাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা দপ্তরের কিছু কর্মকর্তা। তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা মনে করেন, ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করাটা হবে একটি মারাত্মক কৌশলগত ভুল, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান বা ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল একটি অন্তহীন সংঘাতে জড়িয়ে ফেলবে। তারা যুক্তি দেখান যে ইরানের সামরিক সক্ষমতা, তার ভৌগোলিক অবস্থান এবং এই অঞ্চলে তার প্রক্সি বা ছায়া গোষ্ঠীগুলোর নেটওয়ার্ককে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। একটি যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল সরবরাহকে বাধাগ্রস্ত করে বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এই বাস্তববাদী শিবিরটি সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের উপর আরও কঠোর এবং স্মার্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এবং দেশটির অভ্যন্তরে গণতন্ত্রকামী আন্দোলনগুলোকে সমর্থন দেওয়ার মতো পরোক্ষ পদ্ধতির উপরই বেশি জোর দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজে এই দুই বিপরীতধর্মী পরামর্শের মাঝখানে দাঁড়িয়ে একটি দোদুল্যমান এবং অনিশ্চিত অবস্থায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। একদিকে তার নিজস্ব আগ্রাসী এবং শক্তিশালী নেতার ভাবমূর্তি তাকে একটি সামরিক পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে তিনি তার সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। এই দ্বিধাবিভক্তি এবং অনিশ্চয়তাই পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে, কারণ যখন একটি দেশের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বিভক্ত এবং অস্পষ্ট হয়ে পড়ে, তখন একটি ছোট ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন একটি অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ সংঘাতের সূচনা করতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প কোন শিবিরের পরামর্শকে বেছে নেন এবং তার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বকে কোন পথে নিয়ে যায়। একটি দেশের বিদেশনীতি নির্ধারণের ক্ষেত্রে এই ধরনের অভ্যন্তরীণ বিভাজন কতটা বিপজ্জনক হতে পারে, আপনাদের মতামত কি? আন্তর্জাতিক রাজনীতি এবং গুপ্তচর বৃত্তির জগতে এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার ছায়াযুদ্ধকে এক নতুন এবং আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা দ্য রুম ওয়্যার ইট হ্যাপেন্ড এ দাবি করেছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পুত্র ও সম্ভাব্য উত্তরসূরি মুজতাবা খামেনিকে হত্যার জন্য একটি গোপন নীল নকশা বা অ্যাসাসিনেশন প্ল্যানে নীতিগতভাবে সম্মতি দিয়েছিলেন। বোল্টনের এই দাবি প্রকাশের পরপরই তা বিশ্বজুড়ে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক এবং নিরাপত্তা মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। জন বোল্টন, যিনি ট্রাম্প প্রশাসনে একজন কট্টর ইরান বিরোধী বা ইরান হক হিসেবে পরিচিত ছিলেন, তিনি তার বইতে লিখেছেন যে 2020 সালের শুরুতে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করার পর ট্রাম্প এবং তার নিরাপত্তা দলের একটি অংশ এই ধারণা নিয়ে আলোচনা করছিলেন যে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্য দেশটির সর্বোচ্চ নেতৃত্বকে সরাসরি আঘাত হানাটা একটি কার্যকর বিকল্প হতে পারে। বোল্টনের মতে এই নীল নকশার মূল লক্ষ্য ছিল খামেনিকে অপসারণ করে ইরানের শাসন কাঠামোতে একটি নেতৃত্ব সংকট তৈরি করা এবং একই সাথে তার পুত্র মুজতাবাকে হত্যা করে একটি সম্ভাব্য বংশানুক্রমিক উত্তরাধিকারের পথকে রুদ্ধ করে দেওয়া। যদিও এই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কারণ পেন্টাগন এবং সিআইএর তৎকালীন নেতৃত্ব, বিশেষ করে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এবং সিআইএ ডিরেক্টর জিনা হাসপেল এই ধরনের একটি পদক্ষেপের সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছিলেন। তারা যুক্তি দেখিয়েছিলেন যে একটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান এবং তার পরিবারকে সরাসরি হত্যার চেষ্টা করাটা হবে একটি নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর প্রতিক্রিয়ায় ইরান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের ওপরই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও ভয়াবহ পাল্টা হামলা চালাতে পারে, যা একটি পূর্ণাঙ্গ এবং অনিয়ন্ত্রিত যুদ্ধের সূচনা করবে। ট্রাম্পের পক্ষ থেকে জন বোল্টনের এই দাবিকে মিথ্যা এবং মনগড়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন বোল্টন শুধুমাত্র তার বই বিক্রি করার জন্যই এই ধরনের চাঞ্চল্যকর এবং ভিত্তিহীন গল্প তৈরি করছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই খবরের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই তথ্য প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দুর্বৃত্ত রাষ্ট্র যারা আন্তর্জাতিক আইন এবং শিষ্টাচারের কোনো তোয়াক্কা করে না। তারা যদি আমাদের নেতৃত্বের দিকে বক্র দৃষ্টিতে তাকানোর দুঃসাহস দেখায় তাহলে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা তারা কল্পনাও করে না। বিশ্লেষকরা বলছেন জন বোল্টনের এই দাবি যদি সত্যি হয় তাহলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির ইতিহাসে একটি অত্যন্ত অন্ধকার এবং বিপজ্জনক অধ্যায়কেই তুলে ধরেছে। এটি প্রমাণ করে যে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে কিভাবে আন্তর্জাতিক আইন এবং নৈতিকতাকে উপেক্ষা করে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের একটি প্রবণতা কাজ করতে পারে। এই ঘটনা কি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক অবিশ্বাস এবং শত্রুতাকে আরও গভীর করবে এবং ভবিষ্যতের যে কোনো কূটনৈতিক আলোচনার পথকে আরও বেশি কঠিন করবে। একটি দেশের নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানোটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা বিপজ্জনক বলে আপনারা মনে করেন? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।